আমাদের হাতে টেকওয়ার্ল্ড বাংলাদেশের ২১শে জানুয়ারি ২০২৬ তারিখের কিছু প্রতিবেদন আছে। আচ্ছা। চলুন এই বিষয়গুলোর ভেতরে ঢোকা যাক। প্রথমেই আসি ডিজিটাল যোগাযোগের কথায়, যেটা আমাদের প্রায় সবার জীবনের অংশ। মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে আমরা ঘন্টার পর ঘন্টা কথা বলি, কিন্তু সত্যি বলতে আমার নিজেরই মাঝে মাঝে মনে হয় এই যে এত ব্যক্তিগত কথা, ছবি বা ফাইল শেয়ার করছি, এগুলো কি আসলেই নিরাপদ? সম্প্রতি মেসেঞ্জার অ্যাপগুলোতে ব্যক্তিগত বার্তা আদান-প্রদানের জন্য একটা নতুন নিরাপত্তা ফিচার চালু হওয়ার খবর এসেছে। এটা কি সেই উদ্বেগেরই জবাব? অনেকটাই তাই। তবে এখানে লক্ষ্য করার মতো বিষয় হলো, এটা শুধু একটা অ্যাপের ছোটখাটো আপডেট নয়, এটা প্রযুক্তি শিল্পের মানসিকতার একটা বড় পরিবর্তনের ইঙ্গিত। কি রকম? একটা সময় ছিল যখন নতুন ফিচার মানে ছিল আরও সুন্দর ইমোজি, নতুন ফিল্টার্স বা চ্যাটের ব্যাকগ্রাউন্ড বদলানোর সুযোগ। কিন্তু এখন বড় বড় টেক কোম্পানিগুলো বুঝতে পারছে যে ব্যবহারকারীরা এখন চকচকে ফিচারের চেয়ে ডেটার নিরাপত্তাকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছে। ঠিক। তাই এন্ড টু এন্ড এনক্রিপশনের মতো বিষয়গুলো এখন আর প্রিমিয়াম ফিচার নয়, বরং একটা স্ট্যান্ডার্ড বা আবশ্যকীয় বিষয় হয়ে দাঁড়িয়েছে। তার মানে ব্যবহারকারীর তথ্যের গোপনীয়তা রক্ষা করা এখন আর একটা ভালো কাজ বা নাইস টু হ্যাভ ফিচার নয়, এটা ব্যবসার একটা অপরিহার্য অংশ হয়ে দাঁড়িয়েছে। ঠিক তাই। বিশেষ করে ডেটা প্রাইভেসি নিয়ে বিশ্বজুড়ে আইন কানুন যখন কঠোর হচ্ছে, তখন এই ফিচারগুলো কোম্পানিগুলোকে বড় ধরনের আইনি ঝুঁকি থেকেও বাঁচায়। ও আচ্ছা। অর্থাৎ এটা শুধু গ্রাহক আকর্ষণ করার কৌশল নয়, এটা একটা ব্যবসায়িক টিকে থাকার কৌশলও বটে। গ্রাহকদের বিশ্বাস অর্জন করতে না পারলে তারা অন্য প্ল্যাটফর্মে চলে যাবে। বিষয়টা এতই সহজ। এই বিশ্বাসের কথা যখন এলোই, তখন হোয়াটসঅ্যাপের একটা নির্দিষ্ট আপডেটের কথা বলি। টেকওয়ার্ল্ড বাংলাদেশের প্রতিবেদন বলছে হোয়াটসঅ্যাপ আইপি প্রোটেক্ট নামে একটা ফিচার আনছে, যা ভয়েস আর ভিডিও কলের সময় আমাদের আইপি অ্যাড্রেস লুকিয়ে রাখবে। হ্যাঁ, সত্যি বলতে এই খবরটা পড়ার আগে আমি ভাবতাম হোয়াটসঅ্যাপ কল তো এনক্রিপ্টেড, তার মানেই তো সব সুরক্ষিত। আইপি অ্যাড্রেস লুকিয়ে রাখার বিষয়টা কেন এত জরুরি হয়ে পড়ল হঠাৎ? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমরা যখন টেক্সট মেসেজ পাঠাই, তখন এন্ড টু এন্ড এনক্রিপশন কাজ করে, যার ফলে মাঝপথে কেউ সেই মেসেজ পড়তে পারে না। কিন্তু ভয়েস বা ভিডিও কলের প্রযুক্তিটা একটু অন্যরকম। একটা ভালো কোয়ালিটির কল দেওয়ার জন্য দুটি ফোনকে প্রায় সরাসরি কানেক্ট করতে হয়, আর এই সংযোগের জন্য আইপি অ্যাড্রেস ব্যবহার করা হয়। আচ্ছা। সমস্যাটা হলো, এই আইপি অ্যাড্রেস থেকে একজন ব্যবহারকারীর সাধারণ ভৌগোলিক অবস্থান, মানে সে কোন শহরে বা কোন এলাকায় আছে এবং কোন ইন্টারনেট সার্ভিস ব্যবহার করছে, সেটা বেশ নিখুঁতভাবে বের করে ফেলা সম্ভব। এক মিনিট, তার মানে আমি এতদিন ধরে হোয়াটসঅ্যাপে যেটাকে নিরাপদ ভেবে ভয়েস কল করছিলাম, সেখান থেকে যে কেউ চাইলেই আমি ঢাকা থেকে কথা বলছি নাকি চট্টগ্রাম থেকে, সেটা বের করে ফেলতে পারত? এটা তো বেশ ভয়ের ব্যাপার। হ্যাঁ, একজন সাধারণ ব্যবহারকারীর জন্য হয়তো এটা বড় কোনো ঝুঁকি নয়, কিন্তু ধরুন একজন সাংবাদিক, অ্যাক্টিভিস্ট বা কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির জন্য এই তথ্যটা মারাত্মক হতে পারে। তাই তো। হ্যাকার বা কোনো অসৎ উদ্দেশ্য থাকা ব্যক্তি এই তথ্য ব্যবহার করে ব্যবহারকারীকে ট্র্যাক করতে পারে বা তার উপর নজরদারি করতে পারে। হোয়াটসঅ্যাপের নতুন এই আইপি প্রোটেক্ট ফিচারটি ঠিক এই ঝুঁকিটাই কমাচ্ছে। কিন্তু একটা প্রশ্ন আছে, কল যদি সরাসরি কানেক্ট না হয়ে হোয়াটসঅ্যাপের সার্ভারের মধ্যে দিয়ে যায়, তাতে কি কলের কোয়ালিটি বা স্পিডের ওপর কোনো প্রভাব পড়বে না? চমৎকার পয়েন্ট। মানে সুরক্ষার জন্য আমাদের কি কিছুটা হলেও সুবিধার সাথে আপোস করতে হচ্ছে? হ্যাঁ, একটা ছোটখাটো আপোস তো করতেই হচ্ছে। যেহেতু কলটা একটা অতিরিক্ত ধাপ, অর্থাৎ হোয়াটসঅ্যাপের সার্ভার হয়ে যাচ্ছে, তাই কিছুটা ল্যাটেন্সি বা ডিলে বাড়ার সম্ভাবনা থাকে। ও মানে কথার মধ্যে 1 সেকেন্ডের ভগ্নাংশের একটা পার্থক্য হতে পারে। তবে হোয়াটসঅ্যাপ দাবি করছে বেশিরভাগ ব্যবহারকারীর জন্য এই পার্থক্যটা বোঝাই যাবে না। আচ্ছা। এখানে সবচেয়ে আকর্ষণীয় দিকটা হলো, প্রযুক্তি এখন শুধু আমাদের সেভ করা ডেটা, যেমন চ্যাট হিস্ট্রি, সেটার সুরক্ষার কথা ভাবছে না, বরং লাইভ ডেটা স্ট্রিম, অর্থাৎ আমাদের রিয়েল টাইম যোগাযোগের সুরক্ষার দিকেও নজর দিচ্ছে। এটা ডিজিটাল সুরক্ষার ক্ষেত্রে একটা বড় পদক্ষেপ। তার মানে ব্যবহারকারী তথ্যের সুরক্ষাকে এখন অনেক বেশি সামগ্রিকভাবে দেখা হচ্ছে। আচ্ছা, এই যে সুরক্ষার কথা বলছি, এইটা তো গেল সফটওয়্যারের দিক, কিন্তু আমরা যে ডিভাইসগুলো ব্যবহার করছি, সেই হার্ডওয়্যারের জগতেও তো অনেক কিছু ঘটছে। ঠিক। আমাদের হাতে যে রিপোর্টটা আছে, সেখানে বাংলাদেশের বাজার নিয়ে একটা মজার খবর চোখে পড়ল। হ্যাঁ,
গ্লোবাল ব্র্যান্ড টেকনো বাংলাদেশের বাজারে মেগাপ্যাড এসি নামে একটি নতুন ট্যাবলেট এনেছে। প্রতিবেদনে একে বিগ স্ক্রিন ও স্মার্ট ফিচার সম্পন্ন ডিভাইস বলা হয়েছে। এই স্মার্ট ফিচার আর এআই নির্ভর কথাটা তো এখন ফোনের বিজ্ঞাপনে খুব শুনি, কিন্তু একটা বাজেট ফ্রেন্ডলি ট্যাবলেটে এর আসল কাজটা কি? এটা কি শুধুই বাক্সের উপর একটা আকর্ষণীয় শব্দ, নাকি এর সত্যি কোনো কার্যকারিতা আছে? এটা আসলে দুটোই। একদিকে এটা অবশ্যই একটা শক্তিশালী মার্কেটিং টার্ম। অ্যালগোরিদম ভিত্তিক অপটিমাইজেশন বললে যতটা না আকর্ষণ তৈরি হয়, এআই পাওয়ার্ড বললে তার চেয়ে অনেক বেশি হয়। হ্যাঁ, তা তো বটেই। কিন্তু এর কিছু বাস্তব প্রয়োগও আছে। যেমন ধরুন, এআই চালিত ক্যামেরা নিজে থেকেই পরিবেশ অনুযায়ী ছবির সেটিংস ঠিক করে নিতে পারে। বা ধরুন ব্যাটারি ম্যানেজমেন্ট, আপনার ব্যবহারের ধরন বুঝে এআই ঠিক করে দেয় কখন কোন অ্যাপকে ব্যাকগ্রাউন্ডে থামিয়ে রাখতে হবে যাতে ব্যাটারি লাইফ বাড়ে। তার মানে ক্রেতাদেরকে শব্দটা দিয়ে আকৃষ্ট করা হচ্ছে, কিন্তু বাংলাদেশের মতো বাজারে যেখানে মানুষ দামের ব্যাপারে খুব সচেতন, সেখানে কি এই এআই ট্যাগটা বাড়তি দামকে ন্যায্যতা দিতে পারে? নাকি মানুষ এখনও স্পেসিফিকেশন যেমন র্যাম বা প্রসেসরের দিকেই বেশি নজর দেয়? এখানেই বাজারের মনস্তত্ত্বটা বুঝতে হবে। বাংলাদেশের বাজারে এখন একটা বড় পরিবর্তন এসছে। স্মার্টফোনের পাশাপাশি একটা বড় স্ক্রিনের ডিভাইসের চাহিদা বাড়ছে। হ্যাঁ, এটা ঠিক। এর কারণ হলো ওটিটি প্ল্যাটফর্মের জনপ্রিয়তা। যেমন নেটফ্লিক্স, হইচই, মানুষ এখন বড় স্ক্রিনে কন্টেন্ট দেখতে চায়। এছাড়া অনলাইন ক্লাস এবং বাসা থেকে কাজ করার কারণেও ট্যাবলেটের চাহিদা বেড়েছে। ঠিক। টেকনোর মতো ব্র্যান্ডগুলো ঠিক এই সুযোগটাই নিচ্ছে। তারা এমন একটা ডিভাইস দিচ্ছে যার একটা বড় স্ক্রিন আছে এবং দৈনন্দিন কাজের জন্য যথেষ্ট শক্তিশালী। অর্থাৎ মূল আকর্ষণটা হলো বড় স্ক্রিন আর সহনীয় দাম। একদম। এআই ফিচারগুলো অনেকটা চেরির মতো, যা কেকটাকে আরও আকর্ষণীয় করে তুলছে। একদম। একজন সাধারণ ক্রেতা হয়তো র্যাম বা প্রসেসরের জটিল হিসাব বুঝবেন না, কিন্তু তিনি যখন শুনবেন যে ডিভাইসটির ক্যামেরা এআই ব্যবহার করে ছবিকে সুন্দর করে বা ব্যাটারি দীর্ঘস্থায়ী করে, তখন তিনি পণ্যটির প্রতি বেশি আকৃষ্ট হবেন। পয়েন্ট। সুতরাং মেগাপ্যাড এসির মতো পণ্যের সাফল্য নির্ভর করবে এটি বাংলাদেশের ব্যবহারকারীদের এই মূল চাহিদাগুলো, অর্থাৎ বিনোদন, পড়াশোনা এবং হালকা কাজের জন্য একটি নির্ভরযোগ্য বড় স্ক্রিন কতটা ভালোভাবে এবং সুলভ মূল্যে পূরণ করতে পারছে তার ওপর। বেশ ইন্টারেস্টিং বিশ্লেষণ। হার্ডওয়্যারে এআই শব্দটা যেখানে মার্কেটিংয়ের অংশ হিসেবে ব্যবহৃত হচ্ছে, সেখান থেকে চলুন এমন এক জগতে যাই যেখানে এআই হলো মূল চালিকা শক্তি। আচ্ছা। আমাদের আলোচনার শেষ এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, চ্যাটজিপিটির অভিযোজন। আমাদের সূত্র বলছে চ্যাটজিপিটি এখন ব্যবহারকারীর বয়স বুঝে কন্টেন্ট দেখাবে। এটা শোনার পর আমার প্রথম প্রতিক্রিয়া ছিল অবশেষে। এটা আসলেই একটা বিশাল ব্যাপার, কারণ এতদিন ধরে এআই মডেলগুলো অনেকটা ওয়ান সাইজ ফিটস অল বা একই মাপ সকলের জন্য নীতিতে চলত। ঠিক। মানে একজন ৮ বছরের শিশু আর একজন ৮০ বছরের গবেষক একই প্রশ্ন করলে প্রায় একই ধরনের কাঠামোগত উত্তর পেত। কিন্তু এই নতুন পরিবর্তনের অর্থ হলো এআই এখন ব্যক্তিগত স্তরে নামার চেষ্টা করছে। ঠিক তাই। প্রতিবেদনে বলা হয়েছে তরুণ প্রজন্ম এখন তথ্যের জন্য গুগলের চেয়েও বেশি এআই ভিত্তিক চ্যাটবটের ওপর নির্ভর করছে। কিন্তু এর সাথে একটা বড় ঝুঁকিও তৈরি হচ্ছিল। অবশ্যই। যেমন একজন ১০ বছর বয়সী শিশু যদি দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে জানতে চায়, তাকে তো আর যুদ্ধক্ষেত্রের ভয়াবহতার গ্রাফিক বর্ণনা দেওয়া যায় না। তাকে বিষয়টার ঐতিহাসিক গুরুত্বটা তার মতো করে বোঝাতে হবে। এই নতুন ফিচার কি ঠিক এই কাজটাই করবে? হ্যাঁ, তত্ত্বগতভাবে এটাই লক্ষ্য। একজন শিশুকে তার বোঝার মতো করে সহজ ভাষায় এবং নিরাপদ কন্টেন্টের মাধ্যমে উত্তর দেওয়া। আরেকজন গবেষককে সেই একই প্রশ্নের উত্তরে গভীর তথ্য, রেফারেন্স এবং জটিল বিশ্লেষণ দেওয়া। এটা তো দারুণ। একদিকে এটা শিশুদের এবং অপ্রাপ্তবয়স্কদের অনুপযুক্ত বা জটিল বিষয়বস্তু থেকে সুরক্ষা দেবে, যা নিঃসন্দেহে একটি অসাধারণ উদ্যোগ। কিন্তু এর সাথে একটা $1 বিলিয়ন প্রশ্ন চলে আসে। প্রশ্নটা কি? প্রশ্নটা হলো, এআই কিভাবে নির্ভুলভাবে ব্যবহারকারীর বয়স নির্ধারণ করবে? এখানে আসল চ্যালেঞ্জটা লুকিয়ে আছে। ও, তাই তো। ব্যবহারকারী যদি নিজেই তার বয়স জানায়, তাহলে তো ভুল তথ্য দেওয়ার সুযোগ থেকেই যায়। একজন ১৩ বছরের কিশোর নিজেকে ১৮ বছরের বলে দাবি করতেই পারে। তাহলে কি এআই ব্যবহারকারীর লেখার ধরন, শব্দচয়ন বা প্রশ্নের প্রকৃতি বিশ্লেষণ করে বয়স অনুমান করার চেষ্টা করবে? সেটাও তো খুব একটা নির্ভরযোগ্য পথ বলে মনে হচ্ছে না। একেবারেই না, বরং এটা আরও বিপজ্জনক হতে পারে। ধরুন,
এআই ভুল করে একজন প্রাপ্তবয়স্ক গবেষককে শিশু হিসেবে চিহ্নিত করল, তখন কি হবে? তিনি তো দরকারি তথ্যগুলো পাবেন না। ঠিক, সেই গবেষক প্রয়োজনীয় গভীর তথ্য থেকে বঞ্চিত হবেন। তাকে হয়তো বিষয়গুলো খুব সরলীকরণ করে দেখানো হবে, যা তার গবেষণার কোনো কাজেই আসবে না। এটা এক ধরনের সেন্সরশিপ বা তথ্যের সীমাবদ্ধতা তৈরি করতে পারে। আর উল্টোটা ঘটলে তো আরও ভয়ের কথা। যদি কোনো শিশুকে ভুল করে প্রাপ্তবয়স্ক হিসেবে চিহ্নিত করা হয়, তাহলে সে এমন সব তথ্যের মুখোমুখি হতে পারে যা তার মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। একদম। তাই একদিকে যেমন এই প্রযুক্তি শিশুদের সুরক্ষা দেওয়ার অসম্ভব সম্ভাবনা তৈরি করছে, তেমনি অন্যদিকে এটি ভুল বয়স নির্ধারণ এবং তথ্যের নিয়ন্ত্রণের মতো জটিল নৈতিক প্রশ্ন সামনে আনছে। এই দুয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করাটাই হবে ওপেন এআইয়ের জন্য সবচেয়ে বড় পরীক্ষা। এটা শুধু একটা প্রযুক্তিগত চ্যালেঞ্জ নয়, এটা একটা গভীর সামাজিক এবং নৈতিক দায়িত্ব। তাহলে এই সব কিছুর অর্থ কি দাঁড়ায়? আজকে আমরা যে কয়েকটা বিষয় নিয়ে কথা বললাম, মেসেঞ্জিং অ্যাপের নিরাপত্তা, হোয়াটসঅ্যাপের আইপি সুরক্ষা, বাংলাদেশের বাজারে নতুন ট্যাবলেট আর বয়স সচেতন ChatGPT, এ সবগুলোর মধ্যে কি কোনো সাধারণ সুতো আছে যা তাদের একসাথে বাঁধে? অবশ্যই আছে। আপাত দৃষ্টিতে এই খবরগুলোকে বিচ্ছিন্ন মনে হলেও এগুলোর গভীরে একটা সাধারণ দর্শন কাজ করছে। আর সেই দর্শনটা হলো ব্যক্তিগতকরণ এবং সুরক্ষা। ব্যক্তিগতকরণ এবং সুরক্ষা? হ্যাঁ, প্রযুক্তি জগৎ এখন বুঝতে পারছে যে প্রত্যেক ব্যবহারকারী আলাদা। তাদের চাহিদা, বয়স, প্রেক্ষাপট এবং নিরাপত্তার প্রয়োজনীয়তাও ভিন্ন। তাই প্রযুক্তি এখন আর একটা বিশাল নির্বিকার যন্ত্র হয়ে থাকতে চাইছে না। বাহ, দারুণভাবে বললেন। অর্থাৎ প্রযুক্তি এখন আরও বেশি ব্যবহারকারী কেন্দ্রিক হচ্ছে। ঠিক। একদিকে হোয়াটসঅ্যাপের মতো অ্যাপ আমাদের পরিচয় সুরক্ষিত রাখার জন্য আরও উন্নত ফিচার আনছে, কারণ তারা বুঝতে পেরেছে যে প্রাইভেসি ব্যবহারকারীদের কাছে কতটা গুরুত্বপূর্ণ। অন্যদিকে টেকনোর মতো কোম্পানিগুলো স্থানীয় বাজারের চাহিদা, অর্থাৎ বড় স্ক্রিন আর সুলভ মূল্যের ডিভাইস এনে সেই বাজারের মন জয় করতে চাইছে। আর ChatGPT তো একেবারে ব্যবহারকারীর বয়স অনুযায়ী নিজেকে বদলে ফেলার চেষ্টা করছে। একদম ঠিক। এই সবগুলো উদ্যোগের কেন্দ্রবিন্দুতে রয়েছে ব্যবহারকারীর ব্যক্তিগত অভিজ্ঞতা, তার সুরক্ষা এবং তার নিরাপত্তা। আচ্ছা, সেটা ভয়েস কলে আইপি ঠিকানা গোপন রাখা হোক, বা একটি শিশুর জন্য অনুপযুক্ত কন্টেন্ট ফিল্টার করা হোক, কিংবা স্থানীয় বাজারের জন্য সঠিক ফিচার সহ একটি ট্যাবলেট তৈরি করা হোক, সবকিছুর মূল লক্ষ্য হল প্রযুক্তিকে আরও বেশি ব্যক্তিগত, প্রাসঙ্গিক এবং নিরাপদ করে তোলা। প্রযুক্তি এখন আর শুধু একটি টুল নয়, এটি আমাদের ডিজিটাল জীবনের একজন সহচরী হয়ে ওঠার চেষ্টা করছে, যে আমাদের প্রয়োজনগুলো বোঝার এবং সম্মান করার চেষ্টা করছে। চমৎকারভাবে পুরো বিষয়টা তুলে ধরার জন্য ধন্যবাদ। আজকের আলোচনা থেকে এটা স্পষ্ট যে প্রযুক্তি একদিকে যেমন আরও শক্তিশালী হচ্ছে, তেমনি একই সাথে আরও বেশি দায়িত্বশীল হওয়ার চেষ্টাও করছে। যদিও সেই পথটা বেশ জটিল, এবং সেই পথটা আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টা ছাড়া সফলও হবে না। ঠিক। আর সেই জটিলতার কথা মাথায় রেখেই আজকের আলোচনাটা শেষ করতে চাই একটা গভীর প্রশ্ন দিয়ে, যা হয়তো আমাদের সবাইকে আগামী দিনে ভাবতে হবে। অবশ্যই। প্রযুক্তি যেহেতু আমাদের সুরক্ষা দিতে এবং আমাদের অভিজ্ঞতাকে ব্যক্তিগত করতে আরও পারদর্শী হয়ে উঠছে, আমরা আমাদের ডিজিটাল জীবনের নিয়ন্ত্রণ ঠিক কতটা এর হাতে তুলে দিতে প্রস্তুত? যেখানে একটি সহায়ক ফিল্টার শেষ হয় এবং একটি অনাকাঙ্ক্ষিত সেন্সরশিপ শুরু হয়, সেই সূক্ষ্ম রেখাটি ঠিক কোথায় টানা উচিত?